Welcome back friends to another new video of Roma Roots। তো আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো সোলাং ভ্যালিরই আশেপাশে নানান সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর এটা ছিল আমাদের মানালিতে তৃতীয় দিন, যেখানে আজকে আমরা এটিভি বাইক রাইড নিয়েছিলাম অঞ্জনি মহাদেব মন্দিরে যাবার জন্য, যেটা সোলাং ভ্যালির একদম কাছে অবস্থিত। মোটামুটি বলতে পারেন 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্সেই আছে এই মেন অ্যাক্টিভিটি স্পটটা থেকে। তো সেখান থেকে আমরা এটিভি বাইক রাইড করে গেছিলাম, যদিও রাস্তাটা ছিল পুরোটাই অফ রোডিং, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা জিনিসও বলে রাখি, আপনারা কিন্তু এই রাস্তাটাতে নিজেরাও চাইলে ট্রেক করে যেতে পারেন। সেই রাস্তাটা যদিও এর থেকে কম্পারেটিভলি বেটার। আর এই রাস্তা দিয়ে মেনলি হর্স রাইডিং হয় আর এটিভি বাইক রাইডিং হয়। তো এই দুটো আপনার অপশনস আছে যদি আপনারা হেঁটে না যেতে চান এই অঞ্জনি মহাদেব মন্দিরে। আর হিমাচল কিন্তু একটা অনেক পুরনো ছোট শহর, যার কিন্তু অনেক পৌরাণিক ইতিহাসও আছে। তো আমাদের হিন্দু মতে কিন্তু হিমাচল প্রদেশ এই স্পেশালি মানালি এরিয়াটাতে অনেক পুরনো মন্দির আছে, যেই মন্দিরের কিন্তু অনেক নানান পৌরাণিক কাহিনী আছে, যার সম্বন্ধে একটি আজকে আমি আপনার সামনে তুলে ধরবো। তো এই এটিভি রাইডটা খুবই স্মুথ ছিল, আমাদের যেতে মোটামুটি আমাদের 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল। নানা রকম রেটস এর এটিভি রাইড আপনারা পাবেন, যদিও কিন্তু এখানে আপনার বার্গেনিং স্কিল হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে নানা রকম রেটস এর এটিভি রাইড আপনাকে বলবে। আমরা দুজন এখানে সেদিন যেতে পেরেছিলাম 1000 রুপিসে। আর এই প্রাইস রেঞ্জটা ভেরি করে ধরুন ওই 800 থেকে 1500-র মধ্যে। আপনাদের নানা রকম রেটস বলবে, কিন্তু আপনাদেরকে কিন্তু প্রপারলি বার্গেন করে নিতে হবে, না হলে এখানে স্ক্যাম হওয়ার নানা চান্সেস আছে। তো এই এটিভি রাইডটা আপনাকে নিয়ে যাবে এই বেস পয়েন্টটাতে, যেখানে এটিভি রাইডসটা থাকে। এখান থেকে একদমই কাছে হলো আপনার অঞ্জনি মহাদেব মন্দির, যেখানে অল্প কিছুটা রাস্তা আপনাকে হেঁটে যেতে হবে। গেলেই আপনারা পাবেন ওখানকার মূল মন্দির, যেটার কিন্তু একটা দারুণ ইতিহাস আছে, যেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলতে চলেছি। এবার আপনাদের জানাই এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে একটু সংক্ষেপে। তো ভারতবর্ষের প্রতিটি মন্দিরের মতনই এই মন্দিরের সাথেও জড়িয়ে আছে কিন্তু নানান পৌরাণিক কাহিনী। তো আমাদের গ্রন্থে বলা আছে যে ঋষি দুর্বাসা তিনি আমাদের হনুমানজির যিনি মাতা ছিলেন অঞ্জনি, তাকে কিন্তু একটি শাপ দিয়েছিলেন, যার ফলে তিনি বানর রূপ ধারণ করেন। তো এই শাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মাতা অঞ্জনি এই পর্বতে এসে দীর্ঘ কয়েক বছর ধরে মহাদেবের আরাধনা করেন একটি শিবলিঙ্গের মাধ্যমে, এটা তিনি প্রতিস্থাপন করেছিলেন। তো তার এই সুন্দর অর্চনা এবং ভগবানকে ডাকা দেখে মহাদেব আবির্ভূত হন অনেক বছর পরে। আর তিনি আবির্ভূত হয়েই সবার আগে অঞ্জনি মাতার থেকে জানতে চান যে তিনি তার থেকে কি চান। তো তখন মাতা অঞ্জনি তাকে জানান যে তিনি মহাদেবকে সন্তান রূপে ধারণ করতে চান। তো মহাদেব কিন্তু মাতা অঞ্জনির এই দাবি মেনেছিলেন আর তাকে বরদান দিয়েছিলেন যে মহাদেবের 11তম যে রুদ্র অবতার হবে, যে পৃথিবীতে আগমন করবে, তিনি হনুমান রূপে মাতা অঞ্জনির গর্ভেই আসবেন। যেটা কি হয়েও ছিল আমরা সবাই জানি। আর হনুমান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন তখন মাতা অঞ্জনি কিন্তু দুর্বাসা ঋষি এই শাপ থেকে মুক্তি পান চিরতরে। এবং আমরা তো তারপরে জানি যে ভগবান হনুমান তারপর আমাদের ধর্ম এবং শ্রী রামের জন্য কি কি করেছিলেন, সেটা তো আমাদের দেশের প্রতিটি বাচ্চা জানে। তো এরপর এই মন্দিরে কিন্তু নানান অলৌকিক কাহিনী হতেই থাকে। তো এরপর এটা একটি মহাদেবের তপস্যা কেন্দ্র হিসেবে প্রচারিত হয় পুরো পৃথিবীতে। এবং তারপর কিন্তু বেশ কয়েকটা বছর কেটে যায় যখন এই মন্দির সম্বন্ধে জনসমক্ষে সেরকম কিছু তথ্য আসে না এবং মানুষ এই সম্বন্ধে অতটা অবগত থাকেন না। আবার এই মন্দির কিন্তু জনসমক্ষে চলে আসে 1980 সালে, যখন হরিয়ানা থেকে মহাত্মা গুরু বাবা প্রকাশ পুরীজি তিনি এখানে এসে এই মন্দিরটিকে দেখেন এবং এটির প্রচার শুরু করেন। আর এর ইতিহাস সম্বন্ধে আবার জনসমক্ষে মানুষকে অবগত করতে থাকে। তো প্রকাশ পুরীজি জীবনের অনেকগুলো বছর এখানে কাটিয়েছিলেন, এখানে তিনি সাধনা করতেন। আর এখানে যে সুন্দর হনুমান মূর্তি দেখতে পাচ্ছেন, যেটা কি সিঁদুর রঙে রাঙিত, তো এই মূর্তি সম্বন্ধেও কিন্তু এখানে অনেক কাহিনী আছে। অনেক প্রাচীন এই মূর্তিটি, যেটাকে আপনি সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পারবেন। মোটামুটি এখানে 70টি সিঁড়ি আছে, যেটাকে আপনাকে খালি পায়ে উঠে চলে যেতে হবে মহাদেব অবধি, যেখানে শিবলিঙ্গটি আছে। শিবলিঙ্গটাও কিন্তু খুবই অলৌকিক। কেন অলৌকিক বলছি? কারণ শিবলিঙ্গটা প্রথমত হলো খুবই প্রাচীন, এখন অব্দি মানুষের মান্যতা আছে যে এটা মাতা অঞ্জনির দ্বারাই প্রতিস্থাপিত ছিল। এবং যখন শীতকালে অনেক বরফ পড়ে তখন বলা হয় যে তার পাশে আরেকটি শিবলিঙ্গের প্রতিচ্ছবি ফুটে ওঠে, আর একটা আলাদা শিবলিঙ্গ হয়ে ওঠে, যেটা পুরোপুরি বরফ দ্বারা তৈরি হয়। আর সেটা পুরো শীতকালটা জুড়ে থাকে, যেটা কিন্তু শীতকালে এই জায়গাটার আকর্ষণ আরো বাড়িয়ে তোলে।
তো বুঝতেই পারছেন, আপনাদের দেখিয়ে দিলাম এই সুন্দর শিবলিঙ্গটি। যদিও তখন বরফটা ছিল খুবই অল্প, কারণ এখন সবে সেপ্টেম্বর মাস, যত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আসবে তখন কিন্তু শিবলিঙ্গটা আরো বড় হতে থাকবে আর আরো সুন্দর লাগবে তখন। তো এই ছিল ওই মন্দিরের ইতিহাস, যেটা আপনাকে সংক্ষেপে জানালাম। আর এরপরে কিন্তু আপনাদের এটাও জানিয়ে রাখি যে প্রকাশ পুরীজি যখন নিজের দেহ রেখেছিলেন, তার কুটিয়াটিও আছে নামার পথে, আপনারা দেখতে পারবেন। এই শিবলিঙ্গের খুবই কাছে প্রকাশ পুরীজির যিনি বাবা ছিলেন এখানকার প্রথম প্রতিস্থাপক, তার একটা সুন্দর কুটিয়া আছে যেখানে বসে তিনি সাধনা করতেন। তারপরে তিনি মন্দিরের দায়িত্ব স্থানান্তরিত করে যান রবি পুরীজির হাতে, যিনিও হরিয়ানা থেকে একজন খুবই বিখ্যাত সাধু সন্ন্যাসী ছিলেন, যিনি কিন্তু তার জীবিতকালে আবার এখানে সাধনা করে কাটান। তো বুঝতেই পারছেন জায়গাটা কিন্তু হিন্দুর মতে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আর ইতিহাসটাকে যদি আমি কিছুক্ষণের জন্য পাশেও রাখি, এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এতটাই সুন্দর যে এই জায়গাটায় গেলে কিন্তু আপনারা ফিরতে চাইবেন না। যদি এই জায়গাটা আমি যদিও রেকমেন্ড করবো আপনাদেরকে কিন্তু এই বরফের সময় যেতে, যদিও এই সময় বরফটা ছিল খুবই অল্প, যখন প্রপার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরোপুরি বরফে চারিদিক থেকে যাবে তখন কিন্তু এই জায়গাটা আসতে আপনাদের ভালো লাগবে। আর তখন এটিপি রাইডটাও আপনারা আমাদের থেকে অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন, কারণ এখন আমরা গেছিলাম, যদিও দেখতেই পাচ্ছেন যে এটিপি রাইডটা পুরো পাথরের উপর দিয়ে আসছে। এই রাস্তাটা মেনলি এটিপি রাইড আর ঘোরার জন্যই রাখা আছে, এখান দিয়ে কিন্তু জেনারেলি মানুষ ট্রেক করে আসতে পারবেন না, কারণ রাস্তায় এতটাই পাথর আছে যে আপনার পা যে কোনো সময় টুইস্ট হয়ে যেতে পারে। তাই ওই জায়গাটা দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম আবার মানালি মাল রোডে। মানালি মাল রোডের এই বিখ্যাত বাঙালি হোটেলটাই, কারণ আপনারা তো জানেনই আমরা যেখানেই যাই সেখানকার বাঙালি হোটেলসকেই ম্যাক্সিমাম প্রেফার করি, কিন্তু এইখানকার বাঙালি খাবার কিন্তু আমাদের মন একদমই কাটতে পারেনি। তো সেই দিনটা শেষেই আমাদেরকে আমাদের অ্যাপেল ফার্ম হোমস্টে থেকে বিদায় নিতে হয়েছিল। দেখতেই পাচ্ছেন এই হোমস্টেটা আমি বারবার আপনাদের এর আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, আমাদের দেখা এখন অব্দি সেরা থাকার ঠিকানা। শুধু মানালিতেই নয়, এখন অব্দি আমরা যে কটা জায়গায় গেছি তার মধ্যে এই জায়গাটা 1 নম্বরেই রাখবো। আর ইনি হলেন এখানকার ম্যানেজার, যাকে দেখতে পাচ্ছেন, খুবই ভালো মানুষ, আমাদেরকে কোনো অসুবিধার মধ্যে পড়তে দেয়নি এই আমাদের 2 নাইট স্টে এর মধ্যে। আর এই জায়গাটার পরিবেশটা কিন্তু আমাদের সত্যি মন কেড়েছে। আমাদের ইচ্ছে আবারও থাকলো যে একটা প্রপার বরফের ওয়েদারে বা শীতকালে আমরা আবার এই মানালির হোমস্টেটাতে ফিরে আসবো। তখন আমাদের হয়তো এত সাইট সিং এর প্রেশার থাকবে না, কারণ এবারটা আমরা ম্যাক্সিমাম সাইট সিংটাই কভার করলাম। তখন কিন্তু আমাদের পুরোপুরি ভেকেশন মোডে আসবো, এই হোমস্টে তাতে স্টে করবো। আর ইচ্ছে রইলো যে আপনাদের একটু অফবিট মানালিটাকেও নেক্সট টাইম দেখাবো। ফেরার পথে দেখে নিয়েছিলাম কিন্তু এই হট এয়ার বেলুন অ্যাক্টিভিটিটা হচ্ছিল এই সোলাং এর কাছে। যদিও এই জায়গাটা খুবই রেকমেন্ডেড, একটু এক্সপেন্সিভ সাইডে, কিন্তু এখানে মোটামুটি বলা যেতে পারে খুবই ভালোভাবে আপনাকে হট এয়ার বেলুনটা দেখানো হয়। আর ফেরার পথে তো দেখেই নিচ্ছিলাম শেষবারের মতো মানালির প্রাকৃতিক দৃশ্যটা, কারণ এই দিনকে আমরা নিচে নেমে যাচ্ছিলাম, সেদিনকে আমাদের প্ল্যান ছিল কাসলে গিয়ে মানিকারান দেখে নেওয়া। আর মানিকারান যাওয়ার পথে সেদিনকে ফেস করেছিলাম একটা অনেক লম্বা জ্যাম, যেটাতে আমাদের মোটামুটি 1 ঘন্টা নষ্ট হয়েছিল। আর কিন্তু জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আর আবহাওয়াটা এতটাই সুন্দর ছিল যে জ্যামটাও কিন্তু আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই আমরা মোটামুটি দুপুর 2টো বাজে তখন আমরা পৌঁছে গেলাম মানিকারানে। আর এই ব্রিজটা টপকেই আপনাকে ওপারে যেতে হবে, যেখানে আমাদের মানিকারান সাহেবজি, যেটা শিখেদের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মক্ষেত্র আমরা বলতে পারি। এটা পার্বতী নদীর তীরে অবস্থিত। আর এই জায়গারও কিন্তু অনেক পৌরাণিক ইতিহাস আছে। এটা আমাদের হিন্দু ধর্মের সঙ্গে বলা হয় যে নানা রকম ইতিহাস এই এরিয়াটার সঙ্গে জড়িয়ে আছে। আর এই জায়গাটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তালা দেখবেন লাগানো আছে। বলা হয় নাকি এইখানে তালা লাগিয়ে যদি আপনারা কোনো মানত করে যান, সেটা নাকি অনেক মানুষই দেখতে পেয়েছেন, পরে গিয়ে সেটা কিন্তু ফলিত হয়েছে। তো এইটাও একটা মান্যতা আছে যে জায়গাটা সম্বন্ধে আপনাকে দেখিয়ে দিলাম। আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো এই জায়গাটার কোনো কথাই হবে না। একটা ন্যাচারাল গিজার হট ওয়াটার স্টিম আছে, একটা না একাধিক আছে, যেটা আমি ওখানে গিয়ে দেখেছিলাম। একটা আপনার মন্দিরের একদম গর্ভগৃহের ভেতরেই আছে, যেটাও খুব সুন্দর ছিল। আর নেক্সট ব্লগটাতে আপনাদেরকে আমি এই মানিকারান এরিয়াটাকে আরো ভালোভাবে ঘুরিয়ে দেখাবো, প্রত্যেকটা জায়গা খুঁটিনাটি তুলে তুলে দেখাবো আপনাদের। আর এছাড়া এই যে পৌরাণিক মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই পুরোনো কাঠের কাজের উপরে এই মন্দিরগুলো। তো একটা সুন্দর হিমাচলি কালচার আপনারা এই জায়গাটাতে এলে দেখতে পারবেন। আর এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য তো আপনাদের মন কাটতে বাধ্য। তো এর পরের ব্লগে থাকছে আমাদের মানিকারান, তার সঙ্গে কাসল আর হট ওয়াটার গিজারের নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে থাকবে আমাদের পরের ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরের রবিবার আসছি আমরা। থ্যাংক ইউ।